রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। দেশ এবং দেশের বাহির থেকে যারা নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং পর্যালোচনা করছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে দেখতে পাচ্ছেন গাড়িটা নিয়ে বের হচ্ছি আর কি। বের হচ্ছে বলতে এখন যাচ্ছি আসলে গ্যাস স্টেশনে, পাশাপাশি গাড়িতে তেলটাও নিতে হবে, তো সেই পারপাজে মূলত বের হয়েছি। এখন যেটা হচ্ছে দুদিন এখানে পড়েছিল, যেহেতু গাড়িটা অলরেডি আপনার সেল হয়ে গেছে, তো যার ফলে দেখা যাচ্ছে আপনার আমাদের প্রিয় যে সাইফুল ভাই, জাহিদ ভাই এবং সাইফুল ভাই গাড়িটা নিয়েছেন। তো সেই ক্ষেত্রে সাইফুল ভাইয়ের হাতটা একটু ক্লিয়ার করা দরকার। তো সাইফুল ভাইকে তো হয়তো আশা করা যায় 2-1 দিনের মধ্যে উনি গাড়িটা নিয়ে যাবেন আর কি। তো এখন ফুয়েল স্টেশনে যাচ্ছি আর কি, যেহেতু একটু প্র্যাকটিসের জন্য বের হইতে হবে আর কি, সব মিলিয়ে। তো গাড়িটা যেহেতু এখন আমার মালিকানায় আর নেই, তো সেই পারপাজে আর অধিকার খাটাইতে পারি না। গাড়িতে ফুয়েলও আসলে ওই অনুপাতে তেমন নেই বললেই চলে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আজকে আমার এই জায়গাটা আসলে টার্নিং করার জায়গাটা এত শার্প, মানে এটা বলার বাইরে, একদম ইঞ্চি বাই এমন জায়গা থাকে। আচ্ছা, সিট বেল্টটা পরি নেই। তো দেখা যাচ্ছে মূলত এখন পাম্পের দিকে যাচ্ছি আর কি। পাম্পে যে গ্যাস নিতে হবে, তেল নিতে হবে, কারণ তেলেও একদম টোটালি মাইনাস অবস্থায় আছে রেডিয়েটরের। হ্যাঁ, অপারেটিং। ওকে, সুলতান মামু, এই তো সুলতান মামার সাথে কথা বলে নেই। সুলতান মামু, এই তো একটু পাম্পে যাই, ওই যে যারা গাড়িটা নিল ওনাদের আবার ওই যে একটু ট্রেনিংয়ের ইয়ে আছে, তো এই জন্য যাইতেছি তোমার একটু পাম্পে ইয়ে নিতে। না, আজকে ওয়েট করতেছে না, তোমার আগামীকালকে আর কি, আগামীকালকে। তো যাই হোক, সুলতান মামার সাথে আমরা আর কথা ওইভাবে আগে বাড়তে পারলাম না। তারপরে দেখি সুলতান মামা আসলে আমরা 2 লাইন কথা বলি। না, কারণ তোমার কি দোকান অফ থাকলে চলো তাহলে যাই। আচ্ছা, সুলতান মামাকে আমরা নিয়ে নিচ্ছি আর কি। তো কি আর করা, আমাদের তো যেহেতু রাইড শেষই বলতে গেলে, তো সেই পারপাজে দেখা যাচ্ছে গাড়ি তো আর ইউজ করা হচ্ছে না। সুলতান মামা আসলে গাড়ি একদম নিট অ্যান্ড ক্লিনই যেভাবে রাখা, আলহামদুলিল্লাহ ওইভাবে রাখা আছে। তো গাড়িতে আমরা গ্যাস নিতে হবে, কারণ যে পরিমাণ। সুলতান মামা, এসি ঠিক আছে না তোমার? সাবাস, নাইস, আলহামদুলিল্লাহ। আর এছাড়া গতকালকে মাস্টার সামিকি দিয়ে সাইফুল ভাই নিজে উপস্থিত ছিলেন। এমএফ সেন্সরটা ক্লিন করালাম, ইঞ্জিনটা একটু টিউনিং করালাম, যার ফলে এখন মানে টেম্পারেচারটা, মানে গাড়ির অপারেটিংটা আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগতেছে। আইডেল স্পিডটা ঠিক আছে, কিছুদিন আগে পর্যন্ত আইডেল স্পিড ঝামেলা ছিল। দেখি তো টান দিয়ে, আলহামদুলিল্লাহ। না কি সুলতান মামু, কেমন পারফরমেন্স? তো সুলতান মামাকে নিয়ে গেলাম, যেহেতু তার ব্যবসা প্রতিষ্ঠানটা এখন এই মুহূর্তে বন্ধ, তো সেই পারপাজে এখন ভাবলাম যে তাহলে ফুয়েল স্টেশনে আমরা দুজন একসাথে যাই। এই টাইমটা আসলে খুব রাশ থাকে, কারণ দেখা যাচ্ছে এই সমস্যাটা হচ্ছে বাসগুলো এখানে পার্ক করে রাখে, তো বাসগুলো পার্ক করে রাখাতে যে বাঁ পাশে পার্ক করে রাখে, তো এই জন্য একটু অসুবিধা হয় আর কি। এটা পুরো ঢাকা সিটির একই চিত্র এখন, আর করা এগুলো কেউ দেখাশোনা করে। এখানে রোড ডিভাইডারের কাজও চলছে মহাখালীতে। আর সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একটি বিষয়, সেটা হচ্ছে আচ্ছা, এই পাম্পেই ঢুকে যাই এখান থেকে। এখান থেকে তেল নিব, এনের পাম্পের অবস্থাও তো বিশাল সিরিয়াল, তো সবার থেকে নেওয়া যাবে না। আচ্ছা, বিজয় সরণির থেকে একবারে রাউন্ড দিয়ে ঘুরে আসি। সামনের এই পাশে দেখছেন টার্মিনালের জন্য এই হয়তো নাকি সুলতান মামা, টার্মিনালের জন্য এই পাশে জ্যামটা লাগছে না? টার্মিনালের জন্য পুরা টার্মিনাল না, কারণ বাজারের দিকে যাচ্ছে কিছু কার্গো, তো এদিক দিয়ে ঢুকলো কেন? সব কার্গো টার্গোগুলো তো সাধারণত এদিক দিয়ে ঢুকে না নর্মালি। রাত্রেবেলা যে অন্যান্য গাড়ি কম চলে, আজকে একটু কার্গোটা কিন্তু বেশি দেখতেছি তুলনামূলকভাবে, অন্য দিনের তুলনায় আজকে অনেক কার্গো বেশি দেখতেছি। তাহলে এখন যেটা করবো, তশফাত থেকে সামনের এখান থেকে তেল নিয়ে নিই। তেল গাড়ি একদম লোয়ার লেভেলে চলে গেছে, তেল নিয়ে তারপরে গ্যাস নিব আর কি। গ্যাস ইসা গার্ডেন থেকে নিব, ভালো মাইলেজ পাবো আশা করি। তো যেটা বলছিলাম যে অনেক শ্রোতা দর্শক যারা ছিলেন মূলত তাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আচ্ছা জ্যামটা পার হয়ে কথা বলি।
এখানে যে পাম্পটা আছে মূলত ইউরেকা ফুয়েল স্টেশন, ইউরেকার মধ্যে যাই। ইউরেকার মধ্যে থেকে আমরা তেলটা নিয়ে নিব আর কি। আর গ্যাসের জন্য এখানে দাঁড়ানো যাবে না, এখানে গ্যাসের প্রেশার কম, প্লাস গ্যাস ভালো না এখানে। তেলের সারিটা ফাঁকা আছে আলহামদুলিল্লাহ। তেলটা এখান থেকে আবার রিভার্স আসতেছে কেন? তেলটা এখান থেকে নিয়ে নিব আর গ্যাসটা বিজয় সরণি ঘুরে করে নিয়ে নিব ইনশাল্লাহ। আগে যে পাম্পে ঢুকি। আমাদের ফুয়েল নেওয়া শেষ, অকটেন নিয়ে নিলাম এখান থেকে। এখন বের হয়ে যাচ্ছি বিজয় সরণি থেকে টার্ন করে, তারপর ইসা গার্ডেনে বা যেই পাম্পটাতে স্পেস পাবো সেটার মধ্যে ঢুকে যাবো আর কি। এই উল্টাপাল্টা রং সাইডে আসার সিস্টেমটা, কালচার আমাদের দেশে কখনো চেঞ্জ হবে না বা ঠিক হবে না। তো ডিসগাস্টিং, প্রত্যেকে উল্টাপাল্টা আসতেছে, এই পাশ থেকে উল্টা, ওই যে ও বের হয়ে উল্টা যেতেছে, ওই দিক দিয়ে উল্টা আসতেছে। ভাই আপনারা যারা আমার কাছ থেকে অন্তত পুরাতন স্টুডেন্ট বা যারা আছেন ড্রাইভিং শিখছেন বা ইত্যাদি, তারা কখনোই প্র্যাকটিসটা করবেন না। যথাসম্ভব চেষ্টা করবেন রাইট ওয়েতে থাকার, প্রয়োজনে ঘুরে আসেন। খুব ইন অ্যান ইমার্জেন্সি, খুব পেশেন্ট নিয়ে যাচ্ছেন বা ইত্যাদি, সেই ক্ষেত্রে হয়তো কিছু কনসিডারেশন করা যায়। বাট রেগুলার প্র্যাকটিস যদি থাকে যে রং ওয়েতে আসা বা চলাচল করা, তাহলে এটা কিন্তু আসলে খুব খারাপ। ও সুলতান, কি যেন বলতেছিলা? সুলতান আমার সুলতান মামা ব্লগ চলাকালীন সময়ে চুপচাপই থাকে। তো এখন যাচ্ছি মূলত বিজয় সরণি থেকে ইউটার্ন করব, কারণ মহাখালীর ওই সাইডটাতে দেখলাম যে অনেক জ্যাম, না মানে একদম স্টপড হয়ে আছে ট্রাক, গাড়ি, বাস স্ট্যান্ডের কারণে। তো এখন ওই দিক দিয়ে আর যাবো না, একটু ঘুরে এই দিক দিয়ে যাচ্ছি আর কি। 2 দিন পরেই ছিল, কালকে সাইফুল ভাইরা আসলে কালকে আশা করি আপনাদেরকে আবার দেখাতে পারবো আর কি আমাদের রাইডগুলো। তো গাড়িটা আজকে চালিয়ে একটু বেশ ভালো লাগতেছে আরও, কারণ আজকে গতকালকে আপনার বাটারফ্লাই ফাংশনগুলো এবং সেন্সরগুলো সার্ভিস করাতে আজকে একটু বেশি শার্পনেস ফিরে আসছে আলহামদুলিল্লাহ। ড্রাইভ করে খুব কমফোর্টেবল লাগতেছে। এসি তো আসলে বলার বাইরে, আলহামদুলিল্লাহ এসি ঠিক আছে একদমই, অ্যাক্সেলারেশনগুলো ঠিক আছে। আর এটা যেই বিষয়ে মূলত কথা বলছিলাম সেটা হচ্ছে স্টুডেন্ট যারা শিখতে চাচ্ছেন সবাইকে বিনীতভাবে জানাচ্ছি, যেহেতু এখন গাড়িটা সেল করে দেওয়া হয়েছে, গাড়িটার মালিকানা এখন আমার আর নেই। তো যার ফলে এখন কাউকেই আসলে এই কথা দেওয়া যাবে না, বা কথা দেওয়ার আসলে অপশনই নেই যে গাড়ি চালানো শেখার ব্যাপারে। প্রতিনিয়ত অনেকে নক করছেন, শিখতে চাচ্ছেন বা ইত্যাদি। তো এখন আসলে আমার কাছে গাড়ি নেই বা সেই সুযোগটাও নেই, সেই জন্য দুঃখিত। আপনারা চেষ্টা করবেন যে আপনার বাসার আশেপাশে কোনো ভালো ট্রেনিং সেন্টার বা যারা প্রাইভেট গাড়ি ইউজ করেন, অফ টাইমে সময় পান, তাদের কাছ থেকেও শেখার। সেক্ষেত্রে শেখার সুযোগটা বেশ ভালো থাকে। অনেকেই যেটা বলেন আর কি, যে ট্রেনিং স্কুলের থেকে তুলনামূলকভাবে যারা ব্যক্তিগতভাবে গাড়ি ড্রাইভ করেন বা ড্রাইভ করা শেখান, সেখান থেকে ভালো ফিডব্যাক পেয়েছেন, এমন আমি আপডেট পেয়েছিলাম বেশ অনেকের কাছ থেকে। আরেকটি যে বিষয় সেটা হচ্ছে আপনার অনেকের কমেন্টস আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনাদের অ্যান্সার করব বলে, সময় হয়ে উঠতেছে না, বেশ দূরদূরিতে ছিল। যেমন আজকেও সকালে বের হয়ে গিয়ে আস্তে আস্তে সেই বিকেল সন্ধ্যা, এরপর আমাদের ডাক্তার সাখাওয়াত হোসেন স্যারের গাড়িটা সার্ভিসিং এবং ইত্যাদির তদারকি করতে গিয়েও এখানে বেশ অনেকটা সময় যায়। আলহামদুলিল্লাহ ওনার গাড়িটা কালকে হয়তো উনি ডেলিভারি পেয়ে যাবে আর কি। গাড়িটা কিনে উনি নিয়ে আসছিলেন, মাশাআল্লাহ চমৎকার একটা গাড়ি। সেই গাড়িটা সম্পর্কে অনেকে ফিডব্যাক জানতে চেয়েছেন, যে গাড়িটার প্রাইস, গাড়িটার সার্ভিস, আনুষঙ্গিক সব বিষয় সম্পর্কে। তো চেষ্টা করব আপনাদেরকে এগুলো জানানোর। এলপিজির মাইলেজ, সিএনজির মাইলেজ নিয়ে ভিডিও চেয়েছেন আপনারা, কেমন মাইলেজ আসে বা ইত্যাদি, এগুলো আপনাদেরকে জানাবো বলেছিলাম, সময় হয়ে উঠতেছিল না। কারণ গাড়ি ড্রাইভ করলেই আসলে আমার ভিডিওগুলো অনেক ক্ষেত্রে করা হয়, গাড়িও ড্রাইভ করা হয় না, পড়ে থাকে বাসার নিচে, তো সেক্ষেত্রে ভিডিওতেও আসলে আসা হয় না। তো চেষ্টা করব এরপরেও আমি স্থির চিত্র আকারে আপনাদের যে প্রশ্নগুলো আমি স্ক্রিনশট আকারে রেখে দিয়েছি এগুলো সম্পর্কে তথ্য আপডেট জানানোর। যারা পুরাতন স্টুডেন্ট যারা আছেন, যারা মূলত বিভিন্ন পেশায় যুক্ত হয়েছেন বা অলরেডি যুক্ত হবেন, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এবং ঠান্ডা মাথায় গাড়ি চালাবেন, অনুরোধ থাকবে। যেগুলো শিখেছেন সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনারা বর্তমানে প্রচুর অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়ছে মূলত। অনেক সময় এটা হয় আমরা এরকম থামানো গাড়ি নিয়ে দাঁড়ায় থাকি না, আমরা এই থামানো গাড়ির মধ্যে আইসা মনে করে তোমার সাইড মাইট দিয়ে লাগাই দেয়, পিছন থেকে লাগাই দেয়। যেমন আমার সাথে কথা বলতেছিলাম, আমাকে আপনি একটু দেখাই, থামানো গাড়ির সাথেও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো সেটা হচ্ছে সম্পূর্ণ আসলে তকদিরের বিষয়। তবে
নির্ধারণ পক্ষে, যেমন এই যে এই সিচুয়েশনের ক্ষেত্রে, যেমন ধরেন আমার সামনে কিন্তু একটা সেফ ডিস্টেন্স ছিল, এখানে এসে সে কী করলো, এই যে এখানে কিন্তু আমার হার্ট ব্রেক করতে হলো। এই যে হাইস মানে এই ধরনের চরিত্র যে সকল ড্রাইভারদের থাকে, যে হুট করে আপনার গাড়িটা ঢুকাই দিলেন, ঢুকাই দিয়ে তারপর আপনি চাপ দিয়ে দিলেন পিছনের গাড়িটাকে। তো এই জিনিসগুলো করবেন না। এগুলো আসলে আপনাদের ড্রাইভারের একটা দুর্নাম হয় আর কি। মূলত অনেকে বলেন ড্রাইভারের চাকরি হয় না, বেতন পায় না ঠিকমতো। আপনাদের যদি স্বভাব, কালচার, সিস্টেম এগুলো না বুঝেন, ম্যানার না জানেন, রাস্তার ভাষা না বুঝেন, তাহলে কিন্তু আপনার ড্রাইভার হতে পারবেন না। গাড়ি চালাবেন, গাড়ি চালালেই যে ড্রাইভার হয়ে গেল বিষয়টা কিন্তু তা না। ড্রাইভিংয়ের অনেক কিছু বিষয় আছে। আপনি এখানে টার্ন করবেন, এখানে আপনার ইন্ডিকেটর ব্যবহার করা জরুরি। এগুলো সব মাথায় রাখতে হবে। এখানে এই লেন থেকে সংযোগ সড়কে যুক্ত হবেন, ডান পাশের মিররে আপনাকে চেক দিতে হবে, রাইট শোল্ডার চেক দিতে হবে যে ব্লাইন্ড জোনের মধ্যে কোনো গাড়ি আছে কিনা। যেমন ধরেন সামনের হাইস্টটাই আমার কিন্তু সেফ ডিস্টেন্সে আমি দাঁড়িয়েছিলাম, বাট সে কিন্তু ঢুকে এক্সেলারেশন করে আবার কিন্তু সে দাঁড়িয়ে গেল। তখন আমারও কিন্তু তাৎক্ষণিক ব্রেক করতে হলো, পিছনের গাড়ি কিন্তু তখন লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। তো এই ধরনের আচরণ আসলে একজন প্রফেশনাল ড্রাইভারের ব্যবহার বা বিহেভ হতে পারে না। আপনারা অবশ্যই এই বিষয়গুলো, যারা আমার কাছ থেকে অন্তত ড্রাইভিংগুলো শিখেছেন, তারা সতর্ক থাকবেন এই বিষয়গুলোতে। আরেকটা জিনিস দেখেন, তাৎক্ষণিক দেখে যেমন এই যে ট্রাকটাতে প্রচুর কালো ধোঁয়া কিন্তু বেরোচ্ছে। আমারটা লো বিমে চালানো, যে হাই বিম দিয়েও কিন্তু অনেক সময় রাস্তা দেখা যাচ্ছে না, এমন সিচুয়েশন কিন্তু হচ্ছে। তো যেই সকল গাড়ির খুব কালো ধোঁয়া বা সামনে জোন মানে আপনার দৃষ্টিসীমা কমে যায়, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই খুবই সতর্কতার সাথে নিরাপদ দূরত্ব বজায় রেখে চালাবেন। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। দেখেন এত বড় একটা যানবাহন, তার বিহেভিয়ারটা কীরকম। সে তার একটা লেনে থাকা তার দরকার, যেহেতু তার লোডেড গাড়ি হতে পারে, বড় যানবাহন, কাভার্ড ভ্যান। সে এমনভাবে গাড়ি চালাচ্ছে মনে হচ্ছে যে একটা সিএনজি বা একটা বাইকের মতো। হুটহাট করে সে কিন্তু ইনস্ট্যান্টলি লেন সে পাল্টাচ্ছে, হাই এক্সেলারেশন করতেছে, ধোঁয়া বের হওয়া দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। তো এগুলো আসলে আপনার অনেক কিছু বিষয় থাকে। বড় যানবাহনের ক্ষেত্রে অনেক স্থিরতা, ধৈর্যের পরিমাণ আরও অনেক বেশি থাকতে হয়। ছোট যানবাহনের ক্ষেত্রে যেহেতু জায়গা বা স্পেস কম লাগে, তো সেই ক্ষেত্রে হয়তো কিছু শিথিলতার ব্যাপার স্যাপার থাকে। বাট বড় যানবাহনের ক্ষেত্রে আপনাদের সেই সুযোগটা খুবই কম থাকবে। তো এই আর কি। আর আপনাদেরকে আশা করব খুব শীঘ্রই আপনাদের যে কমেন্টসের বিষয়গুলো রাখা, সেগুলো জানানোর। তো এখন রাত দেখা যাচ্ছে 12টা বেজে গেছে। তো সাইফুল ভাই, আপনি ভিডিওটা দেখে থাকলে আশা করছি কালকে চলে আসবেন ইনশাল্লাহ সময় মতো। তো আপনাকে নিয়ে বের হয়ে যাবে। এর মধ্যে সাখাওয়াত ভাই বা ওই যে স্যারের গাড়িটা যদি ঠিক হয়ে যায়, তাহলে একসাথেই আশা করি আমরা প্র্যাকটিসে একটু বের হয়ে যেতে পারবো। খুব বেশি সময় দিতে না পারলে হয়তো বা 2-1 দিন বা 2-3 দিন আপনার সাথে বের হওয়া হতে পারে আর কি। তো সাইফুল ভাই, অনেক ধন্যবাদ। তো আশা করি আগামীকাল আপনার সাথে দেখা হবে আর কি। ফুয়েলের দাগ একটু উঠছে দেখা যাচ্ছে, একদমই প্রায় ছিলই না বললেই চলে এমন অবস্থা। আরও কিছু ফুয়েল রিফিল করা দরকার, এখন না হলেও চলবে, সপ্তাহখানিক পরে আবার করলেও হয়। আমি মূলত যেটা একটু ফলো করতাম, যে দেখা যেত যে মাসে 2 থেকে 2,000 টাকার বা 2,500 টাকার একটা ফুয়েল পোড়ানোর একটা বাজেট রাখতাম। হ্যাঁ, নর্মালি 2,000 টাকার ফুয়েল যেটা হয় পুরো মাসে যাই চলুক, এটা একটা খরচ হবে আর কি। এমন একটা টার্গেটে রাখলে সিএনজি চালিত গাড়িগুলো বেশ ভালো থাকে আলহামদুলিল্লাহ। তো এই জায়গাটা আবার ফাঁকাই দেখতে পাচ্ছি। চলেন গ্যাস পাম্পে যাই। মামাকে বসায় রেখে আমি একা বক বক করতেছি, গপ গপ করতেছি, বক বক করতেছি। তো চলেন যাই, মাঝে মাঝে আবার বৃষ্টিও পরে দেখা যায়। তো সবাই ভালো থাকবেন আর কি। আবার হয়তো দেখা হতে পারে ইনশাল্লাহ কোনো একটা টপিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।